নমস্কার, আমি বিশ্বজিৎ। পডকাস্ট অ্যান্ড মোর আমাদের নতুন ভেঞ্চার, নতুন প্ল্যাটফর্ম, নতুন সফর। সেই সফরে আমাদের অনেক অতিথিরা আসছেন, তাদের সাথে কথা হচ্ছে, আড্ডা চলছে, অনেক অজানা দিক আমরা জানছি এবং সেই অজানা দিকের মধ্যে থেকে এমন এমন তথ্য উঠে আসছে বা এমন এমন দিক উঠে আসছে যেগুলো হয়তো আমাদের কিছুটা সমৃদ্ধও করছে। ঠিক সেভাবেই আজকে আমাদের নতুন অতিথি আরজে নীল। নীলের সাথে আপনাদের সবারই পরিচয় আছে কণ্ঠের মাধ্যমে। এখন অবশ্য নীল ডিজিটালি বা অনেক অনস্টেজ অনুষ্ঠানও করছে, প্রেজেন্টেশনস করছে। তো নীল, তোমাকে স্বাগত আমাদের প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ তোমাকে যারা শোনে তাদের জন্য এবং যারা দেখে তাদের জন্য ইউ আর অল ওয়েলকাম ইন আওয়ার প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। পডকাস্ট এন্ড মোর এই 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 সাজানোটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনটা। কারণ আমার মনে পড়ে আমি তো 80-র দশকে বড় হওয়া মানুষ। আমাদের সময় তো মোবাইল ফোনের কোনো চল ছিল না, আর ওই বোতাম টেপা ফোনও ছিল না। আমাদের সময় এই ফোনটা ছিল। আমার মনে আছে এখনো, বিখ্যাত পরিচালক সরোজ দে, হ্যাঁ, যার বিভিন্ন ছবি আছে, বিলম্বিত লয়ে আছে, তারপর শঙ্খবেলা। তো ওনার বাড়িতে যেহেতু আমার মার সঙ্গে খুব ভালো পরিচয় ছিল ওনার, তো আমার মার সঙ্গে আমি ওনার বাড়িতে যেতাম এবং ওনার যেটা বৈঠকখানা ছিল আর কি, মানে যেটা বাইরের ঘর, সেই ঘরে এরকম একটা ফোন ছিল। তো আমার মা হয়তো কোনো সময় ভেতরে গেছেন, ওনারা ভেতরে হয়তো গল্প টল্প করছেন বা কিছু কথাবার্তা বলতে গেছেন। আমি তখন টুক করে এই ফোনটা তুলে একটুখানি এরকম করে ডায়াল ফায়াল করতাম আর কি। ওটা একটু মজার ছিল, তো এটা মনে পড়ে গেল ফোনটা দেখে আজকে। বেশ, আজকে মোটামুটি ফোন নিয়ে কথা হবে, সিনেমা নিয়ে কথা হবে। নীল এসছে যখন, সিনেমা নিয়ে কথা হবেই, আরো অনেক দিক নিয়ে কথা হবে। সাথে থাকুন এবং আমাদের এই আড্ডা যেভাবে চলছে পুরোটা দেখতে থাকুন। পুরো এপিসোডটা দর্শকদের দেখতে বলেছি, দেখবে। দেখার জন্য তোমাকে শুনতে হবে। হ্যাঁ, তো তোমার থেকে অনেক কিছু আমরা শুনবো। নিশ্চয়ই। রেডিও রেডিও বিষয়টার সাথে আমি যেভাবে যুক্ত, তুমিও সেভাবে যুক্ত। আমি ছিলাম, তুমি আছো, ফারাকটা এখানে। কিন্তু আমাদের এই লিঙ্কটা হচ্ছে রেডিও। অফকোর্স। তোমার কাছে রেডিওতে কাজ করার ইন্সপিরেশন কিভাবে এলো এবং কেন তুমি এই মাধ্যমটাই বেছে নিলে, সেটা যদি একটু বলো। এই মাধ্যমটা আমি বেছে নিই, মাধ্যমটা আমি বেছে নিই, আচ্ছা। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে জিনিস যেটা হয়েছে যে একটু পিছিয়ে যাচ্ছি, যেহেতু তুমি বললে যে কিছু কথা শোনার আছে, এই কথাগুলো বলি। ওয়ে ব্যাক ইন 2002, রাইট আফটার মাই গ্রাজুয়েশন। আমার গ্রাজুয়েশন হয় 2001-এ। 2002-তে, এটা আমি আগেও বেশ কিছু জায়গায় বলেছি, তোমাকে বলছি। একদিন তখন আমি জিমে, আমার পার্টনার ছিল অজয় বলে আমার এক বন্ধু। সে একদিন দুপুরবেলা এলে, এপ্রিল মাসের গরমে, আমায় এসে বললো যে হোয়াট আর ইউ ডুইং। আমি বললাম যে নাথিং এজ সাচ। বলছে যে উড লাইক টু গো ফর ওয়ার্কশপ। আমি বললাম যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্কশপ। তো বলছে ইটস আ রেডিও জকিং ওয়ার্কশপ। আমি বললাম রেডিও জকিং ওয়ার্কশপ। তখনও পর্যন্ত আমার, মানে তখন আমাদের ওই টাইমস এফএম এর সময় ছিল, তো আমি কিছুটা জানতাম যে রেডিও, এফএম রেডিওটা কি বিষয়। কিন্তু সেই অর্থে তো রেডিও 24 ঘন্টার রেডিও তখন আসেনি। তো আমি বললো যে ডু ইউ নো সামবডি কল্ড জিমি ট্যাংরি। আমি বললাম যে নো। বলছে যে নো, হি ইজ অ্যাকচুয়ালি কন্ডাক্টিং আ ওয়ার্কশপ এন্ড হি ইজ ভেরি পপুলার। আমি বললাম ওকে, মাস্ট বি। তো নিয়ে গেল। আমি দেখলাম যে জানি না কি রকম ভাবে লোকে নেবে। আমি দেখলাম, দেখো গরমের দিন, বাড়িতে আমার এয়ার কন্ডিশন নেই। ওখানে গেলে পরে পুরো দিনটাই এয়ার কন্ডিশনে কাটানো যাবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে ফ্রিতে কফিও পাওয়া যাচ্ছে, বিস্কুটও পাওয়া যাচ্ছে। আমি বললাম যে এইরকম সুযোগ তো ছাড়া যায় না। তো দেখলাম যে তার সঙ্গে সঙ্গে রেডিও নিয়েও কথাবার্তা বলবে, আচ্ছা ঠিক আছে, হবে কোন। সো ওইখানে আমি 2-3 দিনের আমাদের একটা রেডিও জকিং এর একটা ওয়ার্কশপ করা হয়। যেই ফ্লোরে আমরা ওই ওয়ার্কশপটা করেছিলাম, সেই ফ্লোরে তারপর তুমি চাকরি করেছো। আচ্ছা, সাদার্ন অ্যাভিনিউ। সাদার্ন অ্যাভিনিউতে। ওকে। মানে তুমি যে রেডিও স্টেশনে চাকরি করলে হ্যাঁ, পরে, হ্যাঁ। আমি সেই রেডিও স্টেশনটা তৈরি হতে দেখেছি। আচ্ছা, তখন মানে তখন মাপজোক করছে ওরা, তাহলে তৈরি হচ্ছে। তখন ফিরিঙ্গি কিছু মানুষজন এসে ওখানে মাপজোক করছে যে এখানে এটা হবে, ওখানে সেটা হবে। লাস্ট কিছুদিন বাকি আছে, জিমি সেই সময় ছিলেন ওখানে, আমাদের একটা ওয়ার্কশপ হলো, তো যাই হোক সেটা হয়ে গেল। সেই 6th ফ্লোরেই তাহলে একদম টপ। এবার ওটা তো হয়ে গেল। 2002 এর ওই গল্পটা শেষ হলো এপ্রিল মাসে। তারপর আমি ডিসাইড করলাম যে আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবো, চেষ্টা চরিত্র করতে শুরু করলাম। ইনফ্যাক্ট আমার মনে আছে বিএফজে অ্যাওয়ার্ডস দেখতে গেছিলাম আমি, এবং সেখানে গিয়ে আমার অ্যাওয়ার্ড ফাংশনটা দেখে আমি এত বেশি, মানে অক্ষয় খান্না আসছে, বুম্বাদা নাচছে, ঋতুপর্ণ ঘোষ অ্যাওয়ার্ড নিতে আসছেন, মীর হোস্ট করেছিল শোটা। তো বেশ লাগছে দেখে। দেখলাম যে ঠিক আছে, তাহলে পরে দিস ইজ মাই প্লেস, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেই আমি কাজ করবো। এবার আমার মা যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত থেকেছেন সারা জীবন, তো আমি মাকেও বললাম। মা তখন একটা কথা বলেছিলেন যে 100টা দরজা নক করলে পরে
একটা দরজা খুলবে, ওই একটা দরজার সামনে দেখবে আরো 100 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে দিয়ে তোমায় ঢুকতে হতে পারে। তো সেটা যদি তুমি করার জন্য রেডি থাকো তাহলে দেখো। আমি বললাম যে মা হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে বলছে। তো আমি তাই না বললাম যে না আমি করবো। তো করতে গিয়ে তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি তাই চান্স পাওয়াটা খুবই কঠিন। এবং আমি যে সময়কার কথা বলছি তখন মানে 2002-3 তখন সিচুয়েশনস ওয়ার ভেরি প্রাইভেট ডিফারেন্ট। রেডিও স্টেশন সবে সবে ঢুকছে। মানে রেডিও তুমি ছেড়ে দাও, আমি তো হুম। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আমি তো অভিনয়ের কথা বলছি বা Okay. মডেলিং এর কথা বলছি। ইট ওয়াজ নট দ্যাট ইজি সেই সময়। হ্যাঁ, তো যাই হোক, তো সেই সমস্ত করতে করতে ওই 2002 থেকে 2006 অব্দি একটা স্ট্রাগল চললো। কিছু কিছু জায়গায় কাজ করলাম, কিছু কিছু কাজ ভালোই হলো। হ্যাঁ, কিছু অ্যাডস করলাম, কিন্তু পার্মানেন্ট কিছু আসছিল না। তো আমি তখন যেটা করতাম সেটা হচ্ছে আমি পড়াতাম। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যদি এটা না হয় তাহলে পরে আমার পড়ানোটা তো আছেই, আমি টিচার হিসেবে স্বচ্ছন্দে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি। তো এই করতে করতে 2006 সালে একটা ভিজে হান্ট হয় একটি মিউজিক চ্যানেলে, সেখানে আমি ফার্স্ট রানার আপ হই। আর সেই ভিজে হান্টটার 1 মাসের মধ্যে রেডিও মির্চিতে আরজে হান্ট হয়, সেখানে আমাকে সিলেক্ট করা হয় এবং প্রচুর মানুষজন সেখানে আসেন। আসার পর সেখানে আমাদের রাউন্ড, বেশ কয়েকটা রাউন্ড হয়, প্রচুর অডিশনের পর অনেকগুলো রাউন্ডস হয়। হওয়ার পর তারপর আমাকে সেখানে সিলেক্ট করা হয়। সেই সময় বাই দ্য ওয়ে আমি তোমায় বলছি যে যখন আমি মির্চিতে সুযোগটা পেলাম, সেই সময় আমি পড়িয়ে যা রোজগার করতাম, মির্চি আমাকে তার থেকে 400 টাকা বেশি দিয়েছিল। কিন্তু তাও আমি যখন চান্স পাই, আমার মনে হয়েছিল যে আমি এটাতে যাব, কারণ এটা আমি করতে চাই। আর সত্যি কথা বলতে কি, ইট ওয়াজ এ রিস্ক, কারণ টিচিং প্রফেশন আমি তখন এস্টাবলিশড, রেডিও জকিং আমি তখন কিছু জানি না। 3 মাস পর হতেই পারতো যে আমি হয়তো ফিট ইন করলাম না, আমি বার করে দিল। নীল, তুমি এই কথাগুলো বলছো মানে আমারও একটু ব্যক্তিগত কথা হয়েই যাবে, আমি দর্শকদেরও বলছি। মানে আমি যখন রেডিও জয়েন করি সেই সময় কিন্তু আমি প্রচুর পড়াতাম নীল, এবং আমি টিউশন করে, আমি যেহেতু নাইট শিফট করতাম 7টা থেকে 12টা আমার মনে আছে, তো আমি ওই টিউশন করে মেট্রো ধরে রাসবেরিতে নেমে তারপর আমি শিফট করতে যেতাম। তো আমার না এই কথাগুলো শুনতে শুনতে না, আমি তোমার এই কথাগুলোর মধ্যে আমারও জীবনের শুরুর দিকটা পেয়ে যাচ্ছি আর কি। তারপরে ওই তোমার মতনই আমি আস্তে আস্তে পড়ানোটা কমিয়ে দিলাম, পুরোটাই এন্টারটেনমেন্টে চলে এলাম। তো আমাদের মনে হয় সবারই জার্নি এভাবেই হয়, সবটা ওই ডেস্টিনড হয়ে থাকে, একদম। শুধু ওই আমরা পথগুলো একটু একটু করে নিজের মতো করে খুঁজে নিই। তো তুমি তো ঢুকে পড়লে এন্টারটেনমেন্টে, তারপরে মির্চি দিয়ে শুরু হলো, এখনো তুমি আবারও মির্চিতে ফিরেছো। সকালটা তুমি করো, 8টার পরে ঘুমিয়ে পড়ো। রাতে 4টার পর আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, মানে যারা জানেন না তাদের জন্য বলছি, ওই কিন্তু 8টার আগে এসএমএস করতে হয়। বেশ। তো এই যে সকালে উঠে তুমি যখন আহ, সারা কলকাতার সাথে কথা বলছো, ইন্টারঅ্যাক্ট করছো, এর একটা তো প্রিপারেশন লাগে নিশ্চয়, নাও তুমি? বিশ্বজিৎ, এটা তুমি এই প্রশ্নটা করছো, আমি জানি তুমি এই প্রশ্নটা দর্শকদের জন্য করছো, হ্যাঁ, মানে কিন্তু তুমি আমরা জানি। নিজেও জানো যে কিভাবে কি এক্স্যাক্টলি, হয়, কারণ তুমি এক্স্যাক্টলি। দীর্ঘদিন সেই কাজটা করে এসছো রেডিওতে। হ্যাঁ। প্রিপারেশন একটা ডেফিনেটলি লাগে, মানসিক প্রস্তুতি একটা লাগে, কিন্তু আমার মনে হয় যারা রেডিওতে কাজ করেন বা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করেন, তাদের একটা ওই আহ, একটা ক্যাপ সবসময় অন থাকে, একটা থিঙ্কিং ক্যাপ। বিশেষ করে যারা স্ক্রিপ্ট লিখছেন বা যারা কাজগুলো করছেন বা যারা পারফর্মও করছেন, তাদের একটা থিঙ্কিং ক্যাপ একটা সবসময় অন রাখতে হয়। তো এখন আমি ধরো তোমার সঙ্গে কথা বলছি, কথা বলতে কথা বলতে হয়তো কোনো একটা বিষয় নিয়ে কথা হলো, আমার মনে হলো যে এটা নিয়ে আমরা রেডিওতেও কথা বলতে পারি। তো এই যে কনস্ট্যান্টলি থিঙ্কিং ক্যাপটা অন রাখা, বা আমি হয়তো একটা নিউজ দেখছি, আমার মনে হলো যে আরে এটা নিয়ে তো তাহলে পরে ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ অ্যাড করেছেন, আরে কালকে তো এই শোটা নিয়ে আমি করতে পারি। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে হয়তো কোনো একজন এক্সপার্টকে ফোন করলাম, একটা কোয়েশ্চেন ভেবে নিলাম। ইউ হ্যাঁ, হ্যাভ টু বি স্পট অন। হ্যাঁ, মানে ওই যে বললাম না, থিঙ্কিং ক্যাপ নিডস টু বি অন। হয়তো সবসময় তুমি অফিসে থাকছো না, কিন্তু তোমার থিঙ্কিং ক্যাপটা অন থাকছে। তোমার পাশে হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার যেতে যেতে তুমি দেখছো হঠাৎ জল ছিটিয়ে দিয়ে কোনো একজন ব্যক্তির গায়ে চলে গেল একটা গাড়ি। তোমার পরের দিন সকালের কিন্তু কলিং সেটা হয়ে যেতে পারে যে কোনো একজন ব্যক্তি যে কিনা তোমার গায়ে জল ছিটিয়ে চলে গিয়েছিল, তাকে তখন তুমি কিছু বলতে পারোনি, আজকে দাঁড়িয়ে যদি তোমায় বলতে হয় তাহলে তুমি কি বলবে? এবং এটা সবাই রিলেট করে, লিসনাররা খুব রিলেট করে, কারণ আমাদের এক্স্যাক্টলি, সকলের সঙ্গে এই জিনিসগুলো হয়। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট এটা আমিও বহুবার দেখেছি, মানে আমি যখন মেট্রোতে ট্রাভেল করছি বা রাস্তাঘাটে স্টুডিওতে যাব, এমন কিছু একটা মাথায় এলো যেটা আমি হয়তো ওই দিনের টপিক হিসেবে প্লেস করলাম, মানুষ কিন্তু কানেক্ট করে ফেলছে চট করে।
আসলে আমাদের মনে হয় সবসময় ওই সময় মানুষ আর অবজারভেশনটাকে অন রাখতে হবে। হ্যাঁ, কারণ সাধারণ মানুষের কথা এটা খুব ভালো। আমি কাজ করেছিলাম জিমির সঙ্গে, যেহেতু কিছুদিন কাজ করেছিলাম। উনি একটা খুব ভালো কথা বলতেন যে every man in the city or every woman in the city has a story to tell. You just need to extract the story out of that person. হ্যাঁ, এবং মির্চিতেও আমরা সারা জীবন এটা ভেবে এবং বিশ্বাস করে এসেছি যে সাধারণ মানুষ যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারে, সাধারণ মানুষ যদি তোমার সঙ্গে রিলেট করতে পারে, তাহলে ইউ আর দেয়ার। তাহলে পরেই তুমি মানে ইউ ক্যান কন্টিনিউ। এবং সেটা শুধু রেডিওতে নয়, সব জায়গাতে। মানে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে যেখানে শাহরুখ খানের সঙ্গে লোকজনরা, বা অমিতাভ বচ্চনের ৮০-র দশক ৭০-এর দশকের অমিতাভ বচ্চনের ওই জামা বেঁধে পরাটা লোকজনরা আইসাবাস, বা ৮০-র দশকের মিঠুন চক্রবর্তীকে লোকজনরা মনে হতো যে এই লোকটা, ছেলেটা যদি পারে তো আমার মতন করে কথা বলছে এই লোকটা। ঠিকই এই কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। এবং তুমি যদি একদম ডিরেক্ট ওই স্টুডিওতে বসে ফোন, এখন তো SMS এসে গেছে, মেল, অনেক কিছু হয়, এই কানেকশনটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যে কোনো মানুষের সাথে। তাতে কি হয়, ওই অনেকদিন থাকা যায় এবং এই নতুন নতুন ভাবনার সাথে মানুষও রিলেট করতে পারে, ট্রু ট্রু ভীষণভাবে রিলেট করতে পারে। আচ্ছা, এই যে রেডিও জকির কাজটা তুমি করছো, আমরা করে এসেছি, গান একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু বিরাট ফ্যাক্টর। মানে রেডিও এটা আমি বলে রাখতে চাই, এটা আমার বিশ্বাস। এবং আমরা যারা রেডিওর স্কুলিংটা তো আমাদের রেডিওতেই হয়েছে, আমরা তো কোনো রেডিও ইনস্টিটিউট থেকে পাশ করে আসা ছাত্রছাত্রী নই। আমাদেরকে একটা জিনিস প্রথম দিন থেকে বলা হতো, সেটা হচ্ছে প্রাইমারিলি রেডিও গানের জন্য লোকেশন। এবং এটা ঘটনা, এটা ধ্রুব সত্য, এটা মানতেই হবে। এটা আমার স্টেশন ম্যানেজার খুব মনে করাতেন। মানে তোকে শুনছে ঠিক আছে, কিন্তু গান শুনছে, গানটাই শোনার জায়গা। এবং দুটো গানের মাঝখানে তুমি একটা ব্রিজের মতন কাজ করছো, এবং তাই জন্যই আমরা যে কথাগুলো বলি বা বিশ্বজিৎ যা বলতো রেডিওতে, সেগুলোকে লিঙ্ক বলা হয়। এক্স্যাক্টলি, লিঙ্ক এই জন্য বলা হয় বিকজ উই আর লাইক a link between a song and the next element which is going to play on radio. এক্স্যাক্টলি। তো লিঙ্ক করতে করতে এই যে আমরা গানের মধ্যে ঢুকলাম, এখন বাংলা গান নিয়ে প্রচুর চর্চা হচ্ছে যে বাংলা গান একটু ফেড আউট করে যাচ্ছে, বাংলা গান সেভাবে নতুন তৈরি হচ্ছে না, সবই ফোক আর অন্যান্য গান নিয়ে হচ্ছে। তুমি তো একদম এখনো রেডিওর মধ্যে আছো, তোমার এটা নিয়ে কি বলার আছে বলো তো? মানে বাংলা গান নিয়েই যদি তোমাকে আমি প্রশ্ন করি। মানে তুমি জানতে চাইছো যে আমরা বাংলা গান বাজাই কি বাজাই না? সেই না, বাজাও না নয়, আমি সেটা তো তোমার মানে অর্গানাইজেশনের কল একটা, বাজানো যাবে কি যাবে না সেটা তুমি তো একা করতে পারো না। কিন্তু এই যে বাংলা গানের একটা মোটামুটি বলবো একটা ভীষণ প্ল্যাটো রিজনে পৌঁছে গেছে, এর উপরে যাচ্ছে না কেন? কারণটা কি? এই কারণগুলো কেউ বলতে পারে না। আমি তোমাকে একটা জিনিস বলছি, এর জন্য আবারও একটুখানি পিছিয়ে যেতে হবে। যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের না একটা উত্থান পতন আছে, এবং সেটা গানের ক্ষেত্রেও, এবং সেটা শুধু বাংলা গানের ক্ষেত্রে না, সেটা যে কোনো গানের ক্ষেত্রেই হয়েছে। একটা সময় ৮০-র দশকে এরকম সময় ছিল যে লোকে হিন্দি গান শুনতো না। মানে হিন্দি গান এক আঁখ মারু তো ডলি উঠ যায়, দুজি আঁখ মারু তো এই উঠ যায় সেই উঠ যায়, এসব গানগুলো হতো। এই গানগুলো কানে দেওয়া যেত। हमको मेरी नहीं मांगता, हमको लिली नहीं मांगता, हमको सैंड्रा फ्रॉम बैंड्रा नहीं मांगता, तो कौन मांगता? এসব গান ছিল একসময়। যদি এই গানটা বিরাট হিট করেছিল, জুলি জুলি, হ্যাঁ, ভীষণভাবে হিট করেছিল। এখনো বিশ্বকর্মা পূজা না, এই আবারও সেই বলছি আমি। কিন্তু তুমি সেটা যদি তোমার কোনো মানে সেই সময়কার মাস্টারমশাইয়ের সামনে গিয়ে যদি বলতে আমাকে জুলি নেই মাংতা, আমাকে লিলি নেই মাংতা, কান ধরে বার করে দিত ক্লাসে। বা বাড়িতেও সর্বসমক্ষে ধরে, বাবা একটা গান গাও তো, তুমি গানে জুলি জুলি জনি গাদিন তো বেয়া জুলি, এই থেকে বার করে করতে। হ্যাঁ, অকাল কুষ্মান্ডের ছেলে তৈরি হয়েছে, ঠিক এরকম বসে একটা গান। ঠিক, কিন্তু সেখান থেকে আবার গান উঠে আসে। বাংলা গানের ক্ষেত্রেও আমি কথা বলছি, ধরো সোকল স্বর্ণযুগ যেটাকে বলা, এবং সত্যি সত্যি স্বর্ণযুগ এই জন্য আমি বলি কারণ সেই সময় সঙ্গীত পরিচালক থেকে শুরু করে, গীতিকার থেকে শুরু করে, গায়ক থেকে শুরু করে, গায়িকা থেকে শুরু করে, প্রত্যেকেরই অসামান্য কন্ট্রিবিউশন। সন্ধ্যা মুখার্জি, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, উৎপলা সেন, নির্মলা মিশ্র, মানে তুমি কত নাম বলবে, কত নাম, সতীনাথ মুখোপাধ্যায়, অসামান্য সমস্ত। সলিল চৌধুরী থেকে আরম্ভ করে নচিকেতা ঘোষ, ওদিকে গৌরী প্রসন্ন মজুমদার থেকে আরম্ভ করে পুলক বন্দ্যোপাধ্যায়, মানে তুমি কাকে ছেড়ে কার কথা বলবে? তো সেটার পরেও কিন্তু একটা বাংলা গানে একটা ডাউনফল এসছিল, রাইট? ৮০-র দশকে সেই ডাউনফলটা আসে, শুরু হলো সেই জায়গা, শুরু হলো ৮০-র দশকের শেষের দিকে, একদম শেষ হয়ে গেল।
মাঝখানে ওই এ আমার গুরুদক্ষিণা আর চিরদিনই তুমি যে আমার এই গানগুলো কিছু hit করেছিল ঠিকই, বা আমরা একটু আগেই কথা বলছিলাম প্রভাত রায়ের ছবি প্রতীক বলে একটি আছে, সেই ছবির এই বৃষ্টি ও বৃষ্টি ওই গানটা hit বৃষ্টি করেছিল। অনা সৃষ্টি Right, এরকম right, কিছু right. একটা, হ্যাঁ। তো সেই গানগুলো দু একটা গান হিট করেছিল, কিন্তু ওভারঅল বাংলা গানের যে রমরমা একটা ছিল সেটা কিন্তু একটু ফেড হয়ে গেছিল। সেটা আবার উঠলো 90-এর দশকের গোড়ার দিক থেকে, যখন কবির সুমন এলেন, নচিকেতা এলেন। তারপর সুমন, শিলাজিৎ। নচিকেতা প্রথম কবির সুমন, তখন সুমন চট্টোপাধ্যায়, তারপর নচিকেতা, ঠিক তার পরে পরেই তারপর শিলাজিৎ এলেন, অঞ্জন দত্ত নতুন করে নিজেকে আবিষ্কার করলেন গায়ক হিসেবে, এবং তারপর বাংলা ব্যান্ড আসতে আরম্ভ করলো। এক্স্যাক্টলি। বেশ কিছু ব্যান্ড, ক্রসউইন্ডস থেকে আরম্ভ করে, ভূমি থেকে আরম্ভ করে, বহু ব্যান্ড, চন্দ্রবিন্দু, ফসিলস, লক্ষ্মী ছাড়া অনেক পরে, ক্যাকটাস এলো অবশ্যই। তখন বাংলা গানের একটা অন্য জায়গা তৈরি হলো, রাইট? তখন পাড়ায় পাড়ায় ব্যান্ড হচ্ছে, পাড়ায় পাড়ায় বাংলা। আমরা আমাদের কলেজের সময় আমরা ছিল 90-এর দশকের শেষে। এক্স্যাক্টলি। তারপর আবার কিন্তু বাংলা গানের সেই অর্থে একটা আবার ডাউনফল স্টার্ট হলো, কারণ বাংলা গানের ওই সিনেমার গান কিন্তু তখন চলছিল না অত বেশি, অল্প দু একটা হয়তো গান এদিক ওদিক চলতো, কিন্তু খুব একটা বেশি চলতো না। সিনেমার গানটা আবার উঠতে আরম্ভ করলো 2007 অনওয়ার্ডস, যখন ফিল্ডে এলো নীল দত্ত এবং ওদিক থেকে জিৎ গাঙ্গুলি। নীল দত্ত জিৎ গাঙ্গুলির এই কম্বিনেশনটা, এবং জিৎ গাঙ্গুলির কন্ট্রিবিউশন দারুণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমরা যখন মানে আমি তো ইভিনিংটা করতাম, আমাদের ওই বিকেলের যেটাকে আমরা ড্রাইভ টাইম বলি, ইভিনিং ড্রাইভ টাইম, তো ওই সময়টা ডেডিকেটেড 2 আওয়ার্স আমরা রাখতাম শুধুই বাংলা সিনেমার গানের জন্য। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তুমি যে রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত ছিলে, সেই রেডিও স্টেশনটি শুধু বাংলা গানই চালাতো, এবং এটা বলতে আমার কোনো আপত্তি নেই, এটা আমার কথা নয়, বহু শিল্পী, বাংলা গানের সঙ্গে যুক্ত বহু শিল্পী আজকেও এক বাক্যে স্বীকার করে যে বিশ্বজিৎ, তুমি যে রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত ছিলে, সেই রেডিও স্টেশনটা ওনাদের ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করেছে। এটা তো সত্যি, এটা ঘটনা, কোনো ঘটনা একদম, কোনো আমি মিথ্যে নেই এর মধ্যে। মির্চির সঙ্গে যুক্ত ছিলাম সেই সময়, মির্চিতে আমরা খুব বেশি বাংলা গান সেই সময় চালাতাম না, কিন্তু আমরা যখন দেখলাম যে জিৎ গাঙ্গুলির তৈরি করা সুরে গানগুলো পাড়ায় পাড়ায় বাজছে, আমরা দেখলাম যে হ্যাঁ, তাহলে পরে আমাদেরও বাজানো উচিত। আমরা বলতে ম্যানেজমেন্ট, যেটা ও এক্ষুনি বললো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা, মির্চির কথা আমি বলতে পারি, বা যে কোনো ফরম্যাটের রেডিওতে, যেহেতু রেডিওতে বাংলা গানের কথা হচ্ছে, রেডিও দু রকমের হয়। একটা রেট্রো হতে পারে, যারা কিশোর কুমার, মোহাম্মদ রফি বা কুমার শানু ওদের গান চালাবে, আরেকটা হতে পারে কন্টেম্পোরারি হিট রেডিও স্টেশন, যেমন ধরো আমাদের রেডিও মির্চি, আমরা ভীষণভাবে কন্টেম্পোরারি হিট রেডিও স্টেশন, বরাবরই তাই ছিল, বরাবরই তাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে আজকের শ্রোতারা যে গানগুলো শুনছে, আমরা সেই গানগুলো শোনাই। আজকে আমি যদি তোমায় বলি ঘুরিয়ে, তুমি আমাকে তিনটে এক্ষুনি ছেড়ে, কত 6 মাসে রিলিজ করেছে বাংলা ছবির গান, তুমি তিনটে আমাকে শোনাও। ডিফিকাল্ট, ইট উইল বি টাফ, ইট উইল ভেরি ডিফিকাল্ট। তুমি নয় শুধু, আমি এখানে এই ফ্লোরে বসে থাকা যে কজন আছে কেউ পারবে না, আমি দায়িত্ব নিচ্ছি। ঠিকই, যারা এটা নিয়ে কালচার করেন, যারা গান করেন, তারা ডেফিনেটলি গাইতে পারবে, সেটা তো তাদের জোন। কিন্তু তার মানে আমি কিন্তু এটা বলছি না একবারে যে অনুপম রায় পপুলার নন। ম্যাডাম সেনগুপ্ত বলে একটা ছবি রিলিজ করেছে, সেখানে অনুপম রায়ের একটা গান আছে, আমার অসম্ভব ভালো লেগেছে। আবার ওই একইভাবে আমি বলছি তোমাকে যে আমরা বাজিয়েছি, আমি যখন মির্চির আগে অন্য একটা রেডিও স্টেশনে ছিলাম, সেখানে সেটাও কন্টেম্পোরারি হিট রেডিও স্টেশন, আমি রেগুলার বেসিসে সোহাগে আদুরে বাজিয়েছি উইন্ডোজের। আমার শোতে এখনো ডাকাতিয়া বাঁশি বাজে মির্চিতে, মর্নিং এ আচ্ছা ডাকাতিয়া বাঁশি বাজে বহুরূপীর, বুঝেছি। অথবা তোমার ধরো ভালোবাসার মৌসুম বাজে, বুঝেছি, এক্স ইকুয়ালস টু প্রেম। আমার বক্তব্য হচ্ছে যে গানগুলো একটা হুক ক্রিয়েট করতে পারছে, যে গানগুলো আমাকে গুনগুন করতে পারছি, আমি যে গানগুলো নিয়ে, যেগুলো মাথায় থাকবে লোকে, সেই গানগুলো বাজবেই। তার মানে এই পুরো ব্যাপারটাই কানেকশনের উপর থাকছে, কানেক্টের উপর থাকছে। আমি কিন্তু একবার বলছি না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা যারা অর্জন করছে, সেই গানগুলো থেকে যাচ্ছে, এটা বলে লাভ নেই, এটা অস্বীকার করে লাভ নেই। তার বাইরে থাকে যেটা তুমি বললে, যে কোনো অর্গানাইজেশনে
নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে একদমই যে একদমই। আমরা আমাদের বিজনেসটা কিভাবে করব। সেই স্ট্র্যাটেজির মধ্যে যেহেতু রেডিও মূলত প্রাইমারিলি ডিলস উইথ মিউজিক, আমাদের মিউজিক পলিসি থাকে কিছু, সেই পলিসি অনুযায়ী আমরা গান চালাই। হ্যাঁ, এগুলো যারা শুনছেন তাদের জন্য বলি, প্রত্যেকটা স্টেশনে কিন্তু মিউজিক পলিসি থাকে, অর্গানাইজেশনাল কল থাকে, মিটিংস, মিছিল তো হয় না ওভাবে, মিটিংস হয়, এবং সেইখানেই যা যা আপনারা শোনেন যে কোনো রেডিও স্টেশনে, সেটা কিন্তু সেখানে ঠিক হয়। তারপরে আর যেদের হাতে আসে গানগুলো, ইনফ্যাক্ট ডিরেক্টলি আসে না, আরেকটা মাধ্যম দিয়ে আসে, তখন আমরা সেটাকে বাজাই, তাই তো? ট্রু। হ্যাঁ, তো এগুলো মানে অন্দরের কথা। আজকে যেহেতু আমরা প্রায় একই রকম কাজ করি বা করেছি, তো সেইগুলো আপনাদের কাছে কিছুটা খোলসা হচ্ছে। ওয়েল, আমরা রেডিও নিয়ে অনেকটা কথা বলবো নীল, কথা বলছি। ইনফ্যাক্ট আমরা দুজনেরই যেহেতু রেডিও পার্সন, আমাদের যাত্রাটা সেখান থেকে শুরু। আমার আরেকটা জিনিস যেটা মনে হয় নীল, কথা বলতে বলতে, এই যে আমরা যখন ধরো রেডিওর বাইরে গিয়ে যখন স্টেজ শো করি, মাচা শো করি, যেটা মানে খুব কাঁচা ভাষায় বলতে হয় মাচা শো, সেখানে দেখবে মানুষের রিয়াকশনসটা অন্যরকম, ওই ফিলটাই আলাদা। মানে এই স্টুডিওর মধ্যে বসে মাইক অন করে যেখানে তোমাকে 1-1.5 লক্ষ শুনছে, ভেরি গুড শুনছে, সেটা একটা অন্য ফিল। কিন্তু মাচায় চলে গেলে না, আরেকটা কানেকশন তৈরি হয়। এটা তোমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, একটু বলো তো দু একটা অভিজ্ঞতার কথা, এবং তোমার কেমন মনে হয়, বা প্রথম দিনের অভিজ্ঞতাটা যখন ধরো তুমি স্টুডিও ছেড়ে প্রথম একটা রেডিও স্টেশনকে রিপ্রেজেন্ট করতে গেলে অন হ্যাঁ, স্টেজ। আমি আমি স্টেজ শোজ আগে করেছি, আচ্ছা। ঠিক আছে, কিন্তু বড় লেভেলের স্টেজ শো মানে আমি তখন কি করতাম, ধরো কোথাও কোনো মহরত হচ্ছে, সেই মহরতটা হয়তো মানে আমি যখন অভিনয়ের জন্য চেষ্টা চরিত্র করছি, রেডিওতে আসিনি, তো যেহেতু আমি ইংরেজি বাংলা দুটোই বলতে পারতাম, তো যার জন্য আমাকে বলতে যে একটু আমি এটা হোস্ট করে দেবে, অনেক বিনা পয়সাতে কাজ করে নিয়েছিলাম। তো এবার হ্যাঁ, শুধু বিকেলের স্ন্যাক্স আর কফি টফি দিয়েছে, আর পয়সা দিয়েছে। তো যাক গে, না, সেরকম। এখানে ইন্টারাপ্ট করি, ওদের কিন্তু বাজেট থাকতো। হ্যাঁ, ওদের আমাদের জন্য বাইকটা থাকতো না, অন্য সব কিছুর জন্য বাইক। আচ্ছা যাক গে। তো এবার বিষয় বলো বলো, কন্টিনিউ। আচ্ছা, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে পরে যখন হ্যাঁ আমি তবে হ্যাঁ আমি অ্যাঙ্কার হিসেবে, স্টেজ অ্যাঙ্কার বা বলো টিভি অ্যাঙ্কার হিসেবে আমি কিন্তু অনেক পরে শুরু করি কাজ। আচ্ছা। কারণ আমার মনে হয়েছিল যেহেতু রেডিওটা আমি একদম জানতাম না, হুম। আমাকে রেডিওতে একটু ভালো করে শিখতে হবে কাজটা, এবং আমি টেকনিক্যালি খুব বাজে রকমের চ্যালেঞ্জড ছিলাম। মানে আমার একটা ইমেল আইডিও ছিল না শুরুর দিকে, আচ্ছা। রাইট? আমি অন্য একটা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আমার সিভি পাঠিয়েছিলাম মেডসিতে। তো আমি ৩-৩.৫ বছর তাই জন্য আমি, এবং এখানে মানে তুমি খুব ভালো করে জানো যে এখানে সব কম্পিউটারাইজড। একদম পুরোটাই। আর আমি কোনো কম্পিউটারের কোর্সও করিনি কোনোদিন। আমি কম্পিউটার কিছু জানি, এখনো কম্পিউটার অত ভালো মানে জানি না। আরেকবার ইন্টারাপ্ট করছি নীল, আমরা কিন্তু বলতে গেলে কাজ করতে করতে শিখেছি। পুরোটাই, পুরোটাই। পুরোটাই শিখেছি, এবং পুরোটাই। আমাকে শেখানোর পেছনে আমার আহ, গুরুদেব একজন আছেন, মিস্টার রবিন লাই। হ্যাঁ, যিনি এখনো বৃষ্টির সঙ্গে যুক্ত আছেন। ভূমিতে যে ভদ্রলোক ভায়োলিন বাজান, সিনথেসাইজার বাজান, বাংলা ব্যান্ড ভূমিতে। ইমেন্সলি হ্যাঁ, ট্যালেন্টেড এবং পারসন। উনি উনি মানে উনি রেডিওর একটা স্তম্ভ, আমি বিশ্বাস করি। ঠিকই। তো উনি আমাকে সব শিখিয়েছেন। ইন্দ্রাণী দি আমাকে অনেক কিছু শিখিয়েছে, ইন্দ্রাণী চক্রবর্তী। কিন্তু কম্পিউটারাইজড এই যে পুরো এই ধরো এডিটিং বলো, সফটওয়্যার বলো, এটসেট্রা, শুরুর দিকে আমার তৎকালীন আমার সহকর্মী শ্রী, আর যে শ্রী ছিলেন সে সময়, ও আমায় খুব হেল্প করেছে, রূপসা আমায় খুব হেল্প করেছে। তো এদের থেকে আমি বেসিক্যালি শিখেছি। কিন্তু মানে এই কম্পিউটারাইজড এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। কিন্তু তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে অন স্টেজে আসার স্টেজ ব্যাপারটা, ফার্স্ট, অন হ্যাঁ। স্টেজ, অন স্টেজটা আমি ডিসাইড করি অনেকটা পরে, ৩-৩.৫ বছর পর। মানে ২০০৬-তে আমি স্টার্ট করি রেডিও, ২০০৯ সেই সময়। হুম, স্টেজে আমি স্টার্ট করি। আমি তখন মীরকে বলেছিলাম যে আমি স্টার্ট করবো ভাবছি। মীর আমাকে বলেছে তোমার দিন আগে করো। করে তারপর ও আমাকে বেশ কিছু জায়গায় হেল্প করে ইন দ্য সেন্স, দেখো আমি তো অত বেশি এক্সপোজ ছিলাম না। তো ও আমাকে তখন বলতো যে আমার শো যখন হবে তুমি এসে ব্যাক স্টেজে বসো, তুমি দেখো কি করে শো হয়, আমি কি করি। তো আমি গিয়ে আমি মীরকে অবজার্ভ করতাম। আমি ব্যাক স্টেজে বসে থাকতাম, ও মেকআপ করছে, ও কস্টিউম পরছে, শো শুরু হওয়ার আগে সাউন্ড চেক করছে, এগুলো আমি বসে বসে দেখতাম, এবং আমি শো গুলোও দেখতাম বসে। হ্যাঁ, তো অর্ণবীও সেই সময় ছিল, বেশ কিছু অর্ণবীর কিছু শো দেখেছি আমি। তো দুদিন আগেই কথা হচ্ছিল এটা নিয়ে। তো ওদের থেকে আমি দেখে দেখে দেখে, সো আই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড। তারপর তুমি যদি আমার শো এর কথা বলো, বাই দ্য গ্রেস অফ দ্য সুপ্রিম বিং,
I have been able to host quite a few so-called big shows, যার মধ্যে আমার আলাদা করে আমি বলবো শাহরুখ খানের সঙ্গে স্টেজ শো করাটা ওয়াজ এন এক্সপিরিয়েন্স ফর মি। কিন্তু একটা চ্যালেঞ্জও ছিল যে শাহরুখের আসতে যখন দেরি হচ্ছে ততক্ষণ আমাকে এনগেজ করে রাখতে হবে। সামনে 1,00,000 লোক, সল্টলেক সিটি সেন্টার 2, and they are waiting for শাহরুখ খান দুপুর 2:30 থেকে। শাহরুখ খান আসবেন 7টায়, আমি শো শুরু করেছি 5:30টায়। আমি আর আমার আরো এক কলিগ নীলাঞ্জনা প্রথমটায়, তার পরের বার আমি আর জিনিয়া করেছিলাম, আমরা দুজন করেছি। নীল, আমি আরেকবার তোমাকে ইন্টারাপ্ট করবো, কারণ আমরা ইন্টারাপ্ট করতে করতেই যাবো। আমি ঠিক এটাকে ইন্টারাপশন মনে করি না, আসলে আমার এগুলো মনের কথা। আসলে কি হয়, এই যারা অ্যাঙ্কার্সদের নিয়ে যান স্টেজ শো করতে, বলে একটু করে দে না, একটু ম্যানেজ করে দে না। এটাতে খুব একটা আমার ছিল না। না, আমি বলছি একটু আরেকটু বলতে দাও তুমি, কারণ তোমাকে ডেকেছি বলার জন্য, তাও আমি বলছি। না না না, বিষয়টা হচ্ছে যে এই যে করে দে না, ম্যানেজ করে দে না, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। এই যে ও বলছে কথাটা, শাহরুখ খানের জন্য 2:30 থেকে 3টে থেকে লোক ওয়েট করছে, ওই যে 2.5-3 ঘন্টা বা 2 ঘন্টা ম্যানেজ করাটা কিন্তু খুব কঠিন কাজ। তার জন্য অবশ্যই যারা এইগুলো অর্গানাইজ করেন তাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাঙ্কারিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কাজ, ভেরি ইম্পর্টেন্ট কাজ, এবং সেটা কিন্তু শিখতে হয়, জানতে হয়, এবং দক্ষতাও লাগে ভীষণ ভাবেই। যেটা ও বলছে সেটা আপনি যখন বুঝতে পারবেন, এই 1-1.5 লাখ লোক সামনে ওই ম্যানেজ করে যে না, সেখানে কিন্তু ম্যানেজ করা যায় না, সেখানে কিন্তু পুরো ব্যাপারটাকে সাজাতে হয়। হ্যাঁ, মানে আমার যেটা আমার স্টুডেন্টদেরকেও আমি বলি যারা আমার কাছে ক্লাস করতে আসে, হ্যাঁ, তাদেরকে আমি একটাই কথা বলি যে দেখো, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে কি করবো এবার আমি কি করবো, আর একটা হচ্ছে এসে যখন গেছি তখন করেই যাবো। পারফেক্ট, নাও ইটস মাই প্লেস। পারফেক্ট। তো সেটা করে তারপর উই স্টার্ট আওয়ে হিট ইট। এবং সত্যি কথা বলতে কি, ওই সামনে ওই যে সত্যি মানে ওই যে 1-1.5 লাখ লোকের যে সমাগমটা, অথবা একটা ইন্ডোর স্টেডিয়ামে ধরো তুমি শো করছো, তোমার সামনে পুরো ইন্ডোর স্টেডিয়াম প্যাকড আপ, হ্যাঁ, বা তুমি একটা হয়তো রবীন্দ্র বাংলার যে অডিটোরিয়ামটা আছে সেখানে হয়তো তুমি একটা শো করছো, বা নজরুল মঞ্চে একটা শো করছো, বা সল্টলেক স্টেডিয়ামে একটা শো করছো, ওই যে ক্রাউডটা থাকে না সামনে, দ্যাট ইজ এ পাওয়ার, দ্যাটস এ পাওয়ার। এবং ওখান থেকে তোমার একটা কানেক্ট তৈরি হয়, এবং সেখানে তুমি যদি আবারও সেই একই কথা বলছি, ওই অডিয়েন্সের সঙ্গে যদি তুমি কানেক্টটা তৈরি করে নিতে পারো, আমরা কানেক্ট করতে করতে যাচ্ছি। যারা রেডিও জকি হতে চায়, অনেকেই চায়, আমাকেও প্রচুর লোকজন প্রশ্ন করে, আমার 2-1 স্টুডেন্ট তারাও বলে রেডিও জকি হব, কিন্তু ঠিক আসলে এটা হওয়া যায় না। নীল, তাও তুমি 2-4টে কথা বলো তো, যারা হতে চায়, যারা এই প্রফেশনে আসতে চায় আজকের দিনেও, রেডিওর মধ্যে থেকে কাজ করতে চায়, একটু বলো তো। হ্যাঁ, মানে রেডিও জকিং করার জন্য বহু স্টুডেন্টরাই আসে, আমার সঙ্গে যুক্ত হয় বহু স্টুডেন্ট। মানে আমি খুবই গর্বের সঙ্গে এটা বলতে পারি যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে 7 থেকে 8 জন লোক কাজ করছে রেডিও জকি হিসেবে, যারা আমার স্টুডেন্ট, এবং আরো অনেক বেশি সংখ্যায় লোকজন কাজ করছে যারা আমার স্টুডেন্ট, কিন্তু তারা রেডিও জকি হয়নি, তারা অন্য কিছু হয়েছে। তারা রেডিও জকিংটা শিখেছে আমার থেকে, কিন্তু হয়তো রেডিওতে জায়গা পায়নি, বাট অন্য জায়গায় তারা কাজ করছে। আমি বিভিন্ন প্রিমিয়ারে যাই, যখন এখানে যাই, ডিজিটাল বিভিন্ন পেজ থেকে এখন আসে, স্যার কেমন আছেন, আমি জানি তুমি, হ্যাঁ আমি তো এখান থেকে, আমি এখন এটাই জয়েন করেছি, আই রিয়েলি ফিল গুড। বাট দেন দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। তোমার প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে যে কোনো মিডিয়া সংক্রান্ত জায়গায় যদি আসতে হয়, সেটা শুধু রেডিও জকিং নয়। রেডিও জকিং আলাদা করে এই জন্য বলবো, কারণ রেডিও জকিং এ তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। এটা বিশ্বজিৎ খুব ভালো করে জানে, দীর্ঘদিন রেডিও জকিং করেছে। আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা নিজেদের স্ক্রিপ্ট নিজেরা তৈরি করি, আমরা নিজেদের রিসার্চ নিজেরা করি, এবং সেই রিসার্চটা তৈরি করে বলিও আমরা, আর সঙ্গে কন্ট্রোলটাও মেনটেন করি। টেকনিক্যাল পার্টটার গুলো সবকিছু খুব কঠিন কাজ, একা করি পুরোটা লাইভ যখন যাই। তো আমার মনে হয় যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইয়োরসেলফ আপডেটেড। আমরা যদি নিজেদেরকে একটু আপডেটেড রাখতে পারি, বেশি কিছু করতে হয় না, একটু খবরের কাগজটা পড়া, একটু নিউজ চ্যানেলসগুলো দেখা, সিনেমা দেখা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিনেমা থেকে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে শহরটাকে ভালো করে জানা। কিচ্ছু করার নেই, শাহরুখ খান একবার বলেছিলেন
সিনেমা দেখা হয়ে গেলে, ফিল্ম ফেস্টিভ্যালের সময় শাহরুখ খান বলেছিলেন যে আপনাদের সিনেমা দেখা হয়ে গেলে নিজেদের যখন সময় একটুখানি পাবেন এই শহরটা একটু ঘুরে দেখবেন, এই শহরের মধ্যে একটা অদ্ভুত ওয়ার্মথ আছে, এই শহরের ভিতর একটা শহর আছে। এবং সেই শহরটাকে যদি তুমি নিজের করে নিতে পারো সেটা তোমার কন্টেন্টের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। বাহ, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তাহলে একটু অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। অবজারভেশন পাওয়ার ভীষণ ওটাকে দরকার, বাড়াতে হবে। ভীষণ দরকার। আর সবসময় যে মানে মানে আর রেডিও জকিং যে কাব্য করা নয় কিন্তু, হুম, কারণ সাধারণ মানুষ কাব্য করে না। অটোর খুচরো নিয়ে যার প্রত্যেক দিন গন্ডগোল হচ্ছে, বাসের টিকিট কাটতে গিয়ে যার মনে হচ্ছে যে এই তো কালকে এই বাসে করে 10 টাকা দিয়ে গেলাম, আজকে 12 টাকা দিয়ে যাচ্ছি কেন, এক একটা বাসে এক একটা ভাড়া যাকে দিতে হচ্ছে, একটু দেরি হয়ে গেলে পরে বসের তাড়া খেতে হচ্ছে যাকে, রোববার দিনও যাকে বসে পিপিটি বানাতে হচ্ছে, সেই ব্যক্তিদের সঙ্গে একটু যদি কানেক্ট করা যায় না, এক্স্যাক্টলি ওটা কবিতার মতো নয়, অনেকটা রাফ। আমি বলবো কবিতাও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকাই একটা জায়গা, কারণ ওনারা যেটা লিখেছেন, সাহিত্যিকরা যা লিখেছেন আমাদের জীবন থেকে নিয়েই তো একদম লিখেছে। আজকে সম্পূর্ণভাবে। আজকে সুনীল গাঙ্গুলি, সমরেশ মজুমদার, সমরেশ বসু থেকে শুরু করে আবুল বাসার থেকে শুরু করে আরো বিভিন্ন বড় বড় যারা লেখক আছেন, আরো অনেক লেখক আছেন, আমি 2-4 জনের নাম বললাম, এরা সকলে কি করেছেন, তোমার আমার গল্পই তো বলেছে। একদম। নীল, আমরা অনেক রকম কথা বলছি, কথা বলতে বলতে আরো একটা জিনিস যেটা জানতে ইচ্ছে করছে, আজকালকার দিনে আমার চারপাশে প্রচুর লোকজন বলছে রেডিও ইজ ডেড, কেউ শুনছে না। এটা তুমি কি বলবে বলো তো, বিং আ মর্নিং জব অফ আ ভেরি ইম্পর্টেন্ট রেডিও স্টেশন অফ দিস সিটি, তুমি একটু বলো, তোমার থেকে শুনলে মানুষজনের কাছে একটা পরিষ্কার ছবি আসে। মানে আমি তো রেডিও এখনো শুনি, হ্যাঁ। আমরা রেডিও পিপল, ঠিক আছে, তুমি তো রেডিওর হ্যাঁ সঙ্গে কাজ করেছো, ঠিক তোমার আছে, একটা এবার তুমি দুর্বলতা আছে। তোমারটা বলো তো, মানে হ্যাঁ, ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে। দেখো আমি তো উত্তম কুমার নই, ডেফিনেটলি আমি উত্তম কুমার নই, আমি দেবও নই, বুম্বাদাও নই, মিঠুন চক্রবর্তীও নই, তাহলে আমি কি? হু এম আই? আমি নীল, আমার নাম। আমি কি করি? বিগত 19 বছর ধরে আমি একটি মাধ্যমের সঙ্গে যুক্ত, যার নাম হচ্ছে রেডিও। যদি সেই মাধ্যমটা ডেড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে ডাকতে না এখানে। আর শুধু তুমি না, তুমি না আমাকে ডেকেছো, তুমি আমার পুরনো বন্ধু। এই একসময় আমি কিন্তু ওর শোটা রেগুলার বেসিসে মনিটর করতাম, হ্যাঁ, কারণ আমিও ইভিনিং শো করতাম একটা সময় একটি পার্টিকুলার স্টেশনে কলকাতা শহরে। ও নিজের স্টেশনের করতো শো, আমি রেগুলার বেসিসে ওর শোটা মনিটর করতাম। মনিটর মানে কিন্তু এখানে অনেকগুলো শুনতাম, স্তর শুনতাম, আছে, অনেকগুলো লেয়ার। শুনতাম, খুঁত খুঁত ধরতাম, অনেক কিছু এই করতাম। জায়গাটা হুম। খুঁত ধরা, এই অনেক লেয়ারসটা কিছু হচ্ছে করতাম খুঁত আমরা। ধরা আসলে। Yes, ওই সব yes, যাই হোক, হ্যাঁ, বলো যাক, বলো সেটা বলো। ধরলাম। এটা এবার আমরাও করতাম, বাই দ্য ওয়ে, হ্যাঁ, অন্য অন্য সবাই করে, জকেদের। সবাই করে, ইটস পার্ট অফ আওয়ার সবাই করে। job. এবং অনেকে অনেকে ফোন করে এরকমও ঠিক যে অনেকে আবার ফোন করে বলে যে তুই এটা কিন্তু করতে পারিস। এই গল্প আছে একটা, বলবো পরে। আচ্ছা, বলো। তো এবার অ্যাজ ফার অ্যাজ রেডিও ইজ ডেড ইজ কনসার্ন, হুম। দেখো প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি যাই, আমার কাছে মিনিমাম 20 থেকে 25 জন মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন। আমি একটা গানের কথা বললে পরে যে দুটো গানের অপশন দিয়ে দিলাম, বলো তুমি কোন গানটা শুনতে চাও, হু হু করে লোকজনরা আসেন, আমি কোয়েশ্চেন করি, লোকজনরা উত্তর দেন। তো কেউ যদি রেডিও না শোনে তা আমি তো ওদেরকে পয়সা দিয়ে আনছি না, আমি তো সকালবেলা উঠে তাদেরকে পয়সা দিচ্ছি না। এবং যারা কথা বলছেন তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আছে, বিভিন্ন সম্প্রদায় বলতে বিভিন্ন কাজের জায়গা থেকে। এক্স্যাক্টলি। কেউ হয়তো অ্যাপ ক্যাপ চালাচ্ছেন, কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ হয়তো টিচার, কেউ তো চুরির ব্যবসা করছে, কেউ হয়তো চুরির ব্যবসা করছে, যে কোনো। হুম। তারা সকলেই কিন্তু বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ থেকে তারা এসে কিন্তু পার্টিসিপেটটা করছেন। এছাড়াও স্কুলস বলো, হসপিটালস বলো, আরো বিভিন্ন জায়গার যারা যারা আছেন, ক্রিকেট স্পোর্টস এর ফিল্ড বলো, তাদেরকে যখন ফোন করে আমি তাদের এক্সপার্টস ওপিনিয়ন চাইছি, তারা আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। তারা কিন্তু এটা বলছেন না যে বলে কি হবে, রেডিও ইজ ডেড, কেউ তো শোনে না, তারা বলছেন না। কিন্তু এটা তারা বলছেন যারা একটা হুইসপারিং ক্যাম্পেইন চালাতে চাইছে যে রেডিও ইজ ডেড, এবং তারাই বলছেন যারা আজকে রেডিওর সঙ্গে যুক্ত নন। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা ঘটনা। যারা এই কথাগুলো বলছেন যে ভাই রেডিও তো আজকাল আর কেউ শোনে না, তারা এখন আর রেডিওতে কাজ করেন না, এবং সেই সংখ্যাটা খুব কম। যারা রেডিওতে কাজ করেন, রেডিওর জন্য যাদের সংসার চলে, শুধু রেডিও জকি নয়,
কপিরাইটার্স আছেন, প্রোমো প্রডিউসার্স আছেন, সেলস আছে, মার্কেটিং আছে, সিকিউরিটিও আছে, অনেক ব্যাকএন্ড তো আছেই, হাউসকিপিং তো আছেই, অনেক কিছু আছে। এক্স্যাক্টলি। রেডিওর একটা রেডিওর অফিসের সঙ্গে যুক্ত আছে বহু মানুষের সংসার, ঠিক, বহু মানুষের বাড়ি চলে। তো যদি রেডিও কেউ না শুনতো, কোনো অর্গানাইজেশন মুখ দেখে টাকা দিত না। স্ট্রাগল আছে একটা, তো স্ট্রাগল কিছু নেই। সে তো কোন ইন্ডাস্ট্রিতে আজকে স্ট্রাগল নেই? তুমি আমাকে শাড়ির ব্যবসাতেও স্ট্রাগল আছে, তাহলে থাকবেই। কিন্তু রেডিও ইজ ডেড, অথবা রেডিও কেউ শুনছে না, বা রেডিও শোনা, এখন তো আর রেডিও কেউ শোনে না, এখন রেডিও সবাই দেখে। এই জাতীয় ফ্রিভোলাস কথাবার্তাগুলো যারা বলছেন তাদেরকে সম্মান জানিয়েই আমি বলছি যে এই কথাগুলো সত্যি না। এই তুমি আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, আই এম সরি, বাট দিস ইজ দ্য ট্রুথ। এই নীল যেটা বলছিল রেডিও এখন দেখে, আসলে ডিজিটাল এসে যাওয়ার পর রেডিওর সাথে মনে হয় একটা ভার্সেস তৈরি হয়েছে। আমি জানি না, তুমিও তো এখন ডিজিটালে অনেক কাজ করছো, ইউ আর ভেরি কমফোর্টেবল এন্ড ইজি। আমারও ভালো লাগে, দেখি বেশ কিছু কন্টেন্ট তোমার। তোমার কি মনে হয় দেয়ার ইজ আ কম্পিটিশন বিটুইন দ্য অডিও? আসলে আমরা তো রেডিও মানে থিয়েটার অফ মাইন্ড জানি, ওকে, তার সাথে ডিজিটাল এসে গেছে, অন ক্যামেরা এসে গেছে। এই আজকে আমরা পডকাস্টেই বসেছি, দুটো রেডিও পার্সন, অন্যরকম ভাবছি, অন্যরকম করছি। ইজ দেয়ার এনি কম্পিটিশন নাকি নেই? তরুণ কুমারকে চেনো তো? অবশ্যই। অভিনেতা তরুণ, অবশ্যই। তরুণ কুমার সিনেমায় অভিনয় করতেন। তরুণ কুমার দীর্ঘদিন প্রফেশনাল বোর্ড স্টেজে অভিনয় করতেন উত্তর কলকাতায়। ওনার বিখ্যাত নাটক সেতু, তৃপ্তি মিত্রর সঙ্গে, রাইট? কারেক্ট। উৎপল দত্ত লিটল থিয়েটার গ্রুপ তৈরি করেছিলেন, রাইট, যেটা পরে পিএলটি হয়। উনি থিয়েটার জগতের একজন স্তম্ভ, মানে ঈশ্বরের পরেই উনি, তাই তো? উনি কিন্তু সিনেমাও করেছেন, দুটো আলাদা আলাদা মিডিয়াম। তো রেডিও করলে পরে কেউ ডিজিটাল করতে পারবে না, ডিজিটাল করলে পরে রেডিও শেষ হয়ে যাচ্ছে, আমি এটা বিশ্বাস করি। সময়ের প্রগতির সঙ্গে সঙ্গে যে কোনো ফিল্ডে চাহিদা তৈরি হয়। আজকে আমির খানের ছবি 100 টাকা দিয়ে ইউটিউবে দেখা যাচ্ছে। 2007 সালে ভাবো তো একবার, এটা কি ভাবা যেত? যেত না, একেবারেই নয়। আমি মনে হয় সেই সময় ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। কিন্তু সিনেমা নিয়ে কেউ এই কথাগুলো বলছে না। এটা কেউ বলছে না যে আজকাল হলে গিয়ে লোকজনের দেখা কমে গেছে, তাহলে পরে কি সিনেমা হল বন্ধ হয়ে গেছে? So there is a negative campaigning. ইটস আ নেগেটিভ ক্যাম্পেনিং না, এটা বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা। আবার বলছি, ডিজিটাল এবং রেডিও দুটোই সাইড বাই সাইড চলতে পারে, হ্যান্ড ইন হ্যান্ড চলতে পারে বলে আমি বিশ্বাস করি। তবে তার জন্য যিনি পারফর্ম করছেন, আমি সকালবেলা 8টা থেকে 12টা অবধি যদি ভাবি যে আমার ডিজিটাল কন্টেন্ট কি হবে, তাহলে পরে অসুবিধা আছে। আমাকে তখন 8টা থেকে 12টা আমাকে মাইকের সামনে আমার লিসনারদেরকে কি করে আমি প্লিজ করব, প্রত্যেকটা লিঙ্ক ভালো করে করব, প্রত্যেকটা লিঙ্ক ভালো হওয়া সম্ভব নয়, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এভরি শো ইজ মাই লাস্ট শো, সেই হিসেবে আই উইল প্রেজেন্ট মাই শো। তখন আমি কিন্তু ডিজিটালের কথা ভাববো না। আবার আমি যখন ডিজিটালের কথা ভাববো, বা আমি যখন ডিজিটাল কোনো কন্টেন্ট তৈরি করবো, বা এরকম কোনো পডকাস্টে কারোর সঙ্গে কথা বলবো, বা আমার নিজের কন্টেন্ট তৈরি করছি, আমি কিন্তু তখন ভাববো না যে আমার শোটা আমি কি করে করবো এবার। মিঠুন চক্রবর্তীর কথা, ইট ইজ জাস্ট সুইচ অন সুইচ অফ, দুটোই সাইমালটেনিয়াসলি করা যায়, এবং দুটো সাইমালটেনিয়াসলি লোকজন করতে পারে। কোনোদিন এটা হতে পারে না যে ডিজিটাল এসে রেডিওকে খেয়ে নেবে, বা রেডিও ডিজিটালের থেকে ইনফিরিয়ার। কারণ আমার এই মুহূর্তে যে রেডিওটা শুনছে, ইট ইজ নট নেসেসারি যে সেই ব্যক্তিটা আমাকে ডিজিটালে এখন দেখছে, আর যে ডিজিটালে দেখছে ইট ইজ নট নেসেসারি সে আমাকে রেডিওতে প্রত্যেকদিন শোনে। দুটোর আলাদা অডিয়েন্স আছে, কোথাও একটা হয়তো কমন হয়ে যায়, কিন্তু এগুলো সম্ভব নয়। আমরা আদৌ আমাদের প্রেজেন্টেশনটা ঠিক করে করছি কিনা, আমার কন্টেন্ট আমি ঠিক মতন দিচ্ছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো শুনে যারা এইসব বোকা বোকা কথাগুলো বলছেন, আশা করি আগামী দিনে আর বলবেন না, এবং নীলকে প্রচুর প্রচুর শুনবেন, আমাদের সাথে থাকবেন, রেডিও পিপলদের সাথে থাকবেন। নীল, আমাদের প্রায় আড্ডা শেষ হয়ে এলো, মানে শেষ তো হয় না, শেষ করতে হবে, কারণ অনেক কথা বলার বাকি, তোমার দিক থেকেও আমার দিক থেকেও, ওনাদেরও অনেক কিছু বলার বাকি, সেগুলো হয়তো অন্য কোনো সময় হবে। শেষের দিকে শুধু এইটুকুই জানতে চাইবো তোমার থেকে যে রেডিওর ভবিষ্যৎ ঠিকই আছে, তোমার যা কথা শুনলাম,
তুমিও এইভাবেই কাজ করে যাও, শুভেচ্ছা রইলো। তোমার সাথে মানে বন্ধুত্ব তো অনেক বছরের, একসময় কম্পিটিটর ছিলাম, এখন বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্ব থাক, আমাদের এই আড্ডা আরো হোক। তুমি শুধু কয়েকটা জিনিস একটু বলে শেষ করবে, সেটা হচ্ছে যে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য যারা রেডিওর কাজ করতে চান, যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আসতে চান, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কারণ এখন ইউটিউব আসার পর কন্টেন্ট ক্রিয়েটরদের একটা দারুণ গুরুত্ব রয়েছে, তো তাদের জন্য তোমার কি বার্তা, তাদের জন্য কি ট্রেনিং যদি কিছু লাগে, বা এগুলো তুমি যদি একটু ছোট করে বলো। ওকে, প্রথমত আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে কি রেডিওর ভবিষ্যৎ ভালো, খারাপ, মন্দ নাকি ভীষণ ভালো, এটা বলা আমার বা বিশ্বজিৎ বা কারোর পক্ষে সম্ভব না। না, এটা তো সম্ভবই নয়, কিন্তু আমাদের হাতেই নেই। আমরা একটা জিনিস বলতে পারি যে এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা ভালো করে করছি কিনা। আমরা যদি ভালো কন্টেন্ট দিই, লোকজন কন্টেন্ট নেওয়ার জন্য রেডি আছে, এটা আমার বিশ্বাস। দ্বিতীয়ত, তুমি যেটা বললে, যারা আগামী দিনে মিডিয়াতে আসতে চাইছেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন, বা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আমার মনে হয় যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কি করতে চাই। যে কোনো ফিল্ম স্কুলে গেলে পরে দেখা যায় একজন অভিনেতাকে প্রচুর সিনেমা দেখানো হয়, অভিনয় দেখানো হয়, একজন পরিচালককে প্রচুর সিনেমা দেখানো হয়, একজন সিনেমাটোগ্রাফি নিয়ে যে এগোতে চাইবে সে দেখে যে অমুক সিনেমাটোগ্রাফার ছবিটাতে ঠিক কি কি শটস নিয়েছে, কেমন করে নিয়েছে, লাইট কেমন করছে, দেখে শেখা, শুনে শেখা। আমার মনে হয় যে যদি কেউ নিউজ অ্যাঙ্কার হতে চায়, অন্তত আমি সেভাবেই করতাম সারা জীবন। আমি একটা সময় রাজদীপ সরদেসাইকে দেখে আমি ভাবতাম আমি যদি এরকম করে বলতে পারি কথা। আমি হর্ষা ভোগলেকে দেখে ভাবতাম যে আমি যদি এরকম, বা সুনীল গাভাস্করকে দেখে আমি ক্রিকেট কমেন্ট্রি করতাম নিজের মতো বসে বসে। ঠিক আছে, প্রণয় রায়, প্রণয় রায় তো অসামান্য একজন মানুষ, তুমি মনে করিয়ে দিলে ওদেরকে দেখে। বাংলায় আমি মীর অবভিয়াসলি হ্যাজ বিন অ্যান ইন্সপিরেশন ফর মি। জাভেদ জাফরিকে আমি ভীষণভাবে ফলো করতাম, কারণ আরো দু একটা নাম মনে পড়ে যাচ্ছে, তরুণ চক্রবর্তী, খবর পড়তেন, খুব সুন্দর খবর পড়তেন, গলা ছিল, সুন্দর ভয়েস ছিল, সতীনাথ মুখোপাধ্যায়। তো এরা সকলেই ছিলেন সেই সময়। বা রশন আব্বাসকে একসময় ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি আমি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো রশন আব্বাস ছিলেন। এবার তাদের সকলকে দেখে আমার শেখা। তো আমি কোনো স্কুল যাইনি। হ্যাঁ, আমি কিছু স্কুলের সঙ্গে এখন যুক্ত থাকি, আমি শেখাবার চেষ্টা করি, বা আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তবু আমি বলবো যে যারা আগামী দিনে আসতে চাইছেন, তারা প্লিজ সিলেক্ট করে নিন যে আপনারা কি করতে চাইছেন। আপনি কি অ্যাঙ্কার হতে চান, আপনি রেডিও জকি হতে চান, আপনি অভিনেতা হতে চান, বা আপনি নিউজ প্রেজেন্টার হতে চান, সেটা সিলেক্ট করে নিয়ে সেইভাবে নিজেকে প্লিজ তৈরি করুন। আরেকটা জিনিস সেটাও বলবো যে ওই একটা জায়গায় নিজেকে বেঁধে রাখবেন না যে হ্যাঁ আমি তো রেডিওর ক্লাস করেছি তাই আমাকে রেডিওতেই কাজ করতে হবে, বা আমি তো টিভি করেছি তাই জন্য আমাকে শুধু টিভির জন্য একটা ভিজেইং আমি করেছি তাই জন্য আমাকে ভিজেই হতে হবে। যে অপরচুনিটিটা আসছে, প্লিজ গ্র্যাব দ্যাট অপরচুনিটি অ্যান্ড গিভ ইউর 110% ইন হোয়াট এভার ইউ ডুইং। আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ। বাকিটা সর্বশক্তিমান ঈশ্বর আছেন, উনি দেখে নেবেন। বিকজ সত্যজিৎ রায়ের শাখা প্রশাখায় একটা কথা আমার দারুণ লেগেছিল, যেটা আমি বিশ্বাস করি, ইউ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমরা ভগবান দেখিনি, আমি অন্তত দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার কাজটা আমার ভগবান। ইফ আই ওয়ার্শিপ মাই ওয়ার্ক ইজ গোইং টু টেক কেয়ার অফ। আমরা কেউই থাকবো না এই পৃথিবীতে, আমাদের যদি কিছু থেকে যায়, দুটো মানুষকেও যদি ছুঁয়ে যায়, তা হচ্ছে আমাদের কাজ। অ্যাবসলিউটলি, এবং কাজকেই মনে রাখে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে রেখেছি তার কাজের জন্য, হেমন্ত মুখোপাধ্যায়কে মনে রেখেছি তার কাজের জন্য, উত্তম কুমারকে মনে রেখেছি তার কাজের জন্য, ডিয়েগো মারাদোনা থেকে শুরু করে, পেলে থেকে শুরু করে, লিয়েন্ডার পেস থেকে শুরু করে, জন ম্যাকেনরো থেকে শুরু করে, সুনীল গাভাস্কর থেকে শুরু করে, বিরাট কোহলি অব্দি সবাইকে আমরা মনে রেখেছি তাদের কাজের জন্য। এক্স্যাক্টলি, ওই কি পেলাম, কি হারালাম, ব্যাংকে কি রইলো, পাসবুকের আপডেট কি হলো, এসব ভেবে লাভ নেই। কাজটা করে যাই আমরা, এই কাজই আমাদের আইডেন্টিটি, কাজটাই থেকে যাবে, তাই তো নীল? অ্যাবসলিউটলি। না, পাসবুকের আইডেন্টিটিটা দরকার আছে। হ্যাঁ, সেটা আমাদের চলে গেলে হয়তো আমাদের খুব কাজে লাগবে না, পরিবারের কাজে লাগতে পারে। ওয়েল নীল, দারুণ আড্ডা হলো, একটা জমজমাট ওপেন, একটা ভীষণ ক্যান্ডিড আড্ডা হলো। অনেক কিছু বলে ফেললাম বলার জন্য তো তোমাকে ডাকা। বেশ, বাকি কথা আপনারা ইনফ্যাক্ট নীলকে শুনবেন, রেডিওতে শুনবেন, সকাল সকাল উঠে শুনবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল
পডকাস্ট অ্যান্ড মোর সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করতে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন। তো এই যে পাসবুকের কথাটা বললে, যে পাসবুকে কি থাকবে সেটা চিন্তা করার দরকার নেই, না ওটা চিন্তা করার দরকার আছে, কারণ নাহলে পরে যদি ব্যাংকে টাকা পয়সা না থাকে, যে রেটে জিনিসপত্রের দাম বাড়ছে বুঝতেই তো পারছো। হ্যাঁ, আসলে ওই পাসবুকটা তখন আমাদের খুব একটা কাজে লাগবে না, পরিবারের কাজে লাগবে। ওয়েল, আজকে নীলের সাথে অনেক আড্ডা হলো, অনেক কথা হলো। আর নীল, তোমার সাথেও অনেক বছর পর দেখা হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন বা এই এপিসোডটা আবারও দেখবেন, তাদেরকে তো আরো একবার ধন্যবাদ জানাবো। আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। আর নীলকে এখন শুনলেন, রেডিওতেও শুনবেন, রেডিও মির্চিতে সকাল সকাল ও শো করে, একদম ফ্রেশ একটা মর্নিং ও সবাইকে, শহরের মানুষকে প্রেজেন্ট করে। তো অবশ্যই নীলকে শুনবেন, আমাদের সাথে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পডকাস্ট অ্যান্ড মোর এই যে চ্যানেল বা পেজ ফেসবুকের, অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।